হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা নতুন একটা এনিমে এনেছি, যেটা নাম হচ্ছে সাকামোতো বা সাকামোতো ডেইস। আমি দুঃখিত, আমার এই জাপানিজ ওয়ার্ড বা ইংলিশ ওয়ার্ডের উচ্চারণ অত বেশি ভালো নয়, অনেক ভুল হয়, তো আশা করি বুঝতে পেরেছো আর কি। তো এই সাকামোতো ডেইস সম্পর্কে আমি কি বলবো ভাই, এটার দুটো এপিসোড পর্যন্ত এসেছে এবং ফার্স্ট এপিসোড দেখে আমি মোটামুটি ভালো রকমের ফ্যান হয়ে গিয়েছি এবং অনেকদিন পরে আমার কাছে মনে হয়েছে যে ফাইনালি এমন একটা এনিমে এসেছে যেটা তোমাকে জন উইক প্লাস টোকিও রিভেঞ্জার্স এর একটা মজা দেবে আর কি, সিরিয়াসলি। এবং এই এনিমেটা আমি যখন দেখেছি, সাকামোটো ক্যারেক্টারকে দেখে আমার বারবার জন উইকের কথা মনে হয়েছে এবং খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ হতে চলেছে। আমি চাপা মারছি না, তুমি জাস্ট একবার ফার্স্ট এপিসোডটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে এই এনিমেটা তোমার ভালো লাগলো কি লাগলো না। আমি সিরিয়াসলি প্রথম এপিসোডে সাকামোটোর ফ্যান হয়ে গিয়েছি ভাই, ইয়া মাস্ট ক্যারেক্টার হে ভাই। তো যাই হোক, ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো এপিসোডের শুরুতে আমরা একটা হিটম্যানকে দেখতে পাই, আই মিন জন উইকের মতো একটা হিটম্যান, যারা সাধারণত টাকার বিনিময়ে যে কাউকে খুন করে। তো এই হিটম্যানের নাম হচ্ছে সাকামোটো। তো সাকামোটো তখন একটা মিশনে গিয়েছে এবং তার সামনে অনেক গুন্ডা চলে আসে, বাট সাকামোটো তাদের সবাইকে এক এক করে মারতে থাকে। মানে দেখে মনে হচ্ছিল এটা ওর কাছে কোনো ব্যাপারই না, সাধারণ একটা ব্যাপার। তো যাই হোক, সে সবাইকে খুব বাজেভাবে মেরে ফেলে। আর এখানে ব্যাকগ্রাউন্ডে ন্যারেটর আমাদেরকে বলে যে জাপানে একসময় একটা লিজেন্ডারি হিটম্যান ছিল যার নাম হচ্ছে সাকামোটো তারো, এবং প্রত্যেকটা গ্যাংস্টার তার নাম শুনেই মুতে দিত এবং প্রত্যেকটা হিটম্যানই তাকে আইডল মানতো, তার মতো হতে চাইতো। কিন্তু একদিন সে করে কি, একটা বরিশালের মেয়েকে ভালোবেসে ফেলে আর এ কারণে সে হিটম্যানের কাজ ছেড়ে দেয়। আর তারপর সে ওই মেয়েটাকে বিয়ে করে ফেলে এবং তাদের একটা বাচ্চা হয়। আর এরপর যখন সাকামোটো হিটম্যানের কাজ ছেড়ে দিয়ে ফ্যামিলি লাইফে চলে আসে, তখন তার 6 প্যাকের বদলে ফ্যামিলি প্যাক চলে আসে। আই মিন সাকামোটো অনেক মোটা হয়ে যায় এবং বর্তমানে সে শ্বশুরের কাছ থেকে একটা দোকান পেয়েছে, সেই ছোট্ট দোকানে কাজ করে। কিন্তু এরই মাঝে একদিন একটা ছেলে সাকামোটোকে খুঁজতে খুঁজতে তার দোকান পর্যন্ত চলে আসে। আর এইদিকে আমরা দেখি সাকামোটো দোকানে একটা বাচ্চাকে নিশানা লাগাতে দেখছিল এবং এই বাচ্চাটা প্রায় এই দোকানে আসে। কিন্তু আজকে হঠাৎ করে এই বাচ্চার ব্যাগ থেকে কালির বোতল বের হয়ে যায় আর এই কারণে সামনে থাকে একজনের সাদা প্যান্ট নষ্ট হয়ে যায়। তো এইটা দেখে ওই লোকটা অনেক বেশি রেগে যায় এবং ওই লোকটি বাচ্চাটির কলার ধরে উপরে উঠায় এবং এই বাচ্চাটিকে যখন ঘুষি মারতে যায়, তখনই সাকামোটো এসে তার হাতটা ধরে ফেলে। আর তারপর সে তার পেন্সিল লোকটার গলার মধ্যে ঢুকিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। কিন্তু ব্যাপারটা এরকম ছিল না, আসলে সাকামোটো ভাবছে যে আমি ওকে এইভাবেই মারতে পারতাম, কিন্তু মারে না, সহ্য করে আর কি, কারণ ও হিটম্যানগিরি ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এরপর সেই লোকটা দোকান থেকে বাইরে চলে আসে আর এই সবকিছু সাকামোটোকে খুঁজতে আসা সেই ছেলেটা দেখছিল। তো এই ছেলেটা কিন্তু জানতো যে সাকামোটো ভাবছিল যে ওই লোকটাকে পেন্সিল দিয়ে মেরে ফেলবে। তো এখানে একটা বিষয় আমরা জানতে পারি যে এই ছেলেটা একটা হিটম্যান এবং তার নাম হচ্ছে শিন, আর তাকে সাইকিক শিনও বলা হয়, কারণ সে তার সামনে থাকা মানুষের মাইন্ড রিড করতে পারে বা মনের কথা পড়তে পারে। তো যাই হোক, এরপর সাকামোটো শিনকে একটা থাপ্পড় মারার কথা চিন্তা করে। তো এই কারণে শিন ভয় পেয়ে যায় এবং উল্টো সাকামোটোকে বলে, আমি শিন, আমাকে চিনতে পারেননি, আমি একসময় আপনার সাথে আপনার আন্ডারে কাজ করতাম। তো এরপর ওরা দুজন দোকানের বাইরে এসে কথা বলে। তো তখন শিন সাকামোটোকে জিজ্ঞাসা করে, তাহলে আপনি কি সত্যি আপনার শ্বশুরের এই ছোট্ট দোকানে কাজ করেন? তো অ্যাকচুয়ালি এখানে শিন চাইছিল সাকামোটোর জন্য আবারও তার পুরাতন কাজে ফিরে আসে। তো সাকামোটো তখন মনে মনে চিন্তা করে এবং বলে, আমার হিটম্যানের দিনগুলো তো শেষ হয়ে গিয়েছে, আর জীবনে আমি ফিরবো না, বাট আমাদের শিন তো মাইন্ড রিড করতে পারে। ও তখন বলে, আপনি তো একটা লিজেন্ডারি হিটম্যান ছিলেন, সকল গ্যাংস্টার আপনাকে ভয় পেত, এত কিছুর পরে আপনি কিভাবে সবকিছু ছেড়ে দিতে পারেন? তো সাকামোটো তার কোনো কথার উত্তর না দিয়ে রামেন খেতে শুরু করে। তো শিন তখন তাকে বলে, আপনি অনেক বেশি মোটা হয়ে গিয়েছেন, এমনকি আপনাকে তো এখন চেনা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে। আর এটা বলে সে আবার সিগারেট জ্বালাতে শুরু করে। তবে সাকামোটো বিদ্যুতের গতিতে সেকেন্ডের মধ্যে সিগারেট কেটে ফেলে আর তারপর সে শিনকে সেখানে থাকা নো স্মোকিং বোর্ডটা দেখায়। তবে এখানে সাকামোটোর স্পিড দেখে শিন বুঝতে পারে সাকামোটো হয়তো অস্ত্র জমা দিয়েছে বা ট্রেনিং জমা দেয়নি এবং সে মোটা হয়তো হয়ে গিয়েছে, কিন্তু তার স্পিড জমা দেয়নি, সে এখনো আগের মতোই ডেঞ্জারাস এবং সাকামোটো যদি চায় সে শিনকে একবারে চোখের পলকে মেরে ফেলতে পারবে। আর তখনই আমরা দেখি এখানে একজন ডেলিভারি ম্যান আসে এবং সাকামোটোর কাছে একটা সাহায্য চায়। তো এইটা শুনে শিন ভাবে সাকামোটো এখনো হয়তো ছোটখাটো হিটম্যানের কাজ করে, কিন্তু নিজেকে
নিজেকে হয়তো একজন সাধারণ মানুষ হিসেবে দেখায় বা পরিচয় দেয়, কারণ সাকামোতো একটা রামদা হাতে নিয়েছে। কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। মূলত ওই ডেলিভারি ম্যানের একটা গাছ কাটার দরকার ছিল, আর এই কারণে সে সাকামোটোর কাছে সাহায্য চাইছিল। আর তাছাড়া সাকামোতো এই শহরের সকল লোকদেরই ছোটখাটো কাজে সাহায্য করতো, বাচ্চা থেকে বুড়ো সকলেই তাকে পছন্দ করতো। তো এত বড় একটা হিটম্যানকে এরকম ছোট ছোট কাজ করতে দেখে শিন অনেক বেশি রেগে যায়। আর তারপর শিন বলে, আমার চোখে আপনার প্রতি সম্মান অনেক কমে গিয়েছে। তো যাই হোক, এরপর শিন তার গাড়িতে বসে গিয়ে চিন্তা করে এবং বলে, পুরো প্রায় 5-6 বছর পর আমি সাকামোতোকে দেখলাম, তবে সে এখনো আগের মতোই ডেঞ্জারাস রয়েছে, যদিও মোটা হয়ে গিয়েছে, তবে তারপরও তার অরা কমে যায়নি। তবে আমি যদি আবারও তার সাথে কাজ করতে পারতাম কতই না ভালো হতো। আর তখনই শিনের কাছে তার বসের ফোন আসে, আর সে তখন শিনকে জিজ্ঞাসা করে, তুমি কি সাকামোটোকে আবারও কাজে ফিরিয়ে আনার জন্য রাজি করাতে পেরেছো? শিন তখন বলেন না। আর বস তখন তাকে বলে, তাহলে তুমি তাকে মেরে ফেলো, কারণ আমাদের নিয়মই হচ্ছে এটা, আমাদের এই আন্ডারওয়ার্ল্ড ছেড়ে যদি কেউ চলে যায় তাহলে আমরা তাকে মেরে ফেলি, আর এটাই আমাদের আন্ডারওয়ার্ল্ডের নিয়ম। আর তুমি যদি এই কাজটা না করতে পারো তাহলে আমি অন্য কাউকে পাঠাবো। তো অ্যাকচুয়ালি শিনকে মূলত পাঠানোই হয়েছে সাকামোটোকে মেরে ফেলার জন্য, কিন্তু শিন নিজেই সাকামোটোর অনেক বড় একটা ফ্যান এবং আইডল মানে, তো এই কারণে সে সাকামোটোকে মারতে চায় না। তবে অনেক চিন্তা ভাবনা করার পরে শিন বুঝতে পারে যে এটা করা ছাড়া ওর কাছে আর কোনো উপায় নেই। সে যদি সাকামোটোকে না মারে তাহলে অন্য কোনো হিটম্যান এসে সাকামোটোকে মেরে ফেলবে, আর যেহেতু সাকামোটোকে মারতেই হবে তাহলে আমার নিজের হাতে মেরে ফেলবো। তো পরের দিন সকালে শিন করে কি আবারও সাকামোটোর দোকানে চলে যায়, আর এখানে সাকামোটোর স্ত্রী তাকে বলে, এই তুমি সেই ছেলেটা না যে গতকালও এসেছিল? বাট শিন এখানে কোনো কথা রিপ্লাই দেয় না এবং সে তার বন্ধুকে সাইলেন্সার লাগিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। তো এরপর শিন সাকামোটোকে বলে, আমি তো এই শহর ছেড়ে চলে যাচ্ছি, তাই ভাবলাম যাওয়ার আগে আমি আপনাকে একটা গুড বাই বলে যাই। কিন্তু এই কথা বলেই ও বন্দুক বের করে সাকামোটোর উপর গুলি চালিয়ে দেয়। তবে সাকামোতো এই গুলিটাকে কাউন্টার করার জন্য তার মুখে যে একটা চকলেট ছিল সে চকলেটটা ছুঁড়ে দিয়ে গুলিটার ডাইরেকশন চেঞ্জ করে দেয়। আর এরপর সে শিনের উপর একটা আইসক্রিম ছুঁড়ে মারে, আর তারপর হঠাৎ করেই সে শিনের সামনে থেকে উধাও হয়ে যায়। আর এখানে একটা বিষয় লক্ষ্য, শিন সবার মাইন্ড রিড করতে পারলেও সাকামোতোর মাইন্ড সে রিড করতে পারছিল না এবং সে বুঝতে পারছিল না সাকামোতো কোথায় রয়েছে এবং সাকামোতোর নেক্সট মুভ ও প্রেডিক্ট করতে পারছিল না। আর এখন শিনের নজর যখন অন্যদিকে যায় তখনই সাকামোতোর পেছনে চলে আসে এবং ওর মুখে এত জোরে একটা লাথি মারে যে সে কারণে শিন দূরে গিয়ে পড়ে। এবং এরপর শিন ভাবতে থাকে, আমি কোন চিন্তায় কোন সাহসে আমি সাকামোতোর সাথে ফাইট করতে এসেছি। এবং এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে সে আগের সাকামোতোর বডি সাইজটা দেখানো হয়, মানে সেই স্লিম সাকামোতো, সেই ফিট সাকামোতো। আর এই কথা ভেবে শিন অজ্ঞান হয়ে যায়। আর এরপর যখন শিনের জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে সাকামোতোর ঘরে শুয়ে রয়েছে এবং সাকামোতোর বাসাটা হচ্ছে তার দোকানেরই ওপর তালা। তো শিনকে তারা এখন ডিনারে ইনভাইট করে। তো শিন এখানে বুঝতে পারছিল না যে সাকামোতো প্রথমত কেন বাসায় নিয়ে আসলো, আবার ডিনারে কেন ডাকছে। তো ওর কাছে মনে হয় হয়তো এই খাবারে বিষ মিশানো রয়েছে, তবে যেহেতু সবাই খাচ্ছে এটা দেখো নিজেও খায়, কিন্তু শরীরে বিষের কোনো প্রভাব পড়ে না। কিন্তু শিন যখন প্রথমেই খাবারটা খায় ও তো মনে করো পুরো ছোটবেলাতে চলে যায়। ওর কাছে খাবারটা অনেক টেস্টি মনে হয় মায়ের হাতে রান্না খাচ্ছে এবং অনেকদিন পর ওর মনে হয় যে বাসার খাবার খেলাম। তো তখনও শিন বুঝতে পারে যে সাকামোতো এই বাসায় যখন প্রথমবার খাবার খেয়েছিল তার রিয়াকশনও হয়তো এরকম ছিল। এবং শিনের কাছে আজকে মনে হয় জীবনে আমার কোনো কাজ করে এত ভালো লাগেনি যতটাই খাবার খাওয়ার পরে লেগেছে। এবং এইখানে শিন পুরোপুরি বুঝতে পারে যে কেন সাকামোতো এইসব ছোট ছোট খুশির কারণেই ওই পাটের জীবন বা হিটম্যানের জীবন ছেড়ে দিয়েছে। তো যাই হোক, ডিনার শেষ করার পরে শিন করে কি সাকামোটোকে ডিনারের জন্য ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যেতে থাকে। আর তারপর সাকামোটো করে কি তার দোকানের একটা বোর্ড দেখায় যেখানে লেখা ছিল ধন্যবাদ, আবারও আসবেন। তো যাই হোক, এরপর শিন তার গ্যাং এর কাছে ফেরত আসে, কিন্তু তার বস তার উপর অনেক রেগে ছিল এবং সে শিনকে বলে, তুমি কেন সাকামোটোকে মারতে পারলে না? তো শিন তখন বসের সামনে মাথা নিচু করে বলে, প্লিজ সাকামোটোকে বেঁচে থাকতে দিন, সে তার পরিবারের সাথে অনেক সুখী রয়েছে। বাট এই কথা শুনে সেখানে সবাই হাসতে থাকে। আর তার বস তখন তাকে বলে, দেখো সাকামোটো আমাদের দুনিয়ার নিয়ম ভেঙেছে, সে নিজের দায়িত্বের কথা ভুলে গিয়েছে, তো এর জন্য তাকে তো মরতেই হবে। তো শিন তখন বলে, আচ্ছা ঠিক আছে, সাকামোটোর পরিবর্তে আমি নিজে মরতে রাজি রয়েছি, কিন্তু ওকে ছেড়ে দিন। আর বস তখন বলে, ও আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি মারা যাও, তাহলে আমরা সাকামোটোকে ছেড়ে দেবো। বাট তখনই বস মনে মনে বলে, এই শালার একটা গর্ধ, ওর কথা আমি শুনবো কেন? সাকামোটোকে তো মরতেই হবে। বাট আমাদের শিন তো মাইন্ড রিড করতে পারে। তো শিন তখন বুঝতে পারে আমার মরতে কোনো লাভ নাই, এই শালারই মারি। তো এরপর সে ওই তার বসের উপর গান পয়েন্ট করে আর শুরু হয়ে যায় ফাইট। আর এই দিকে সাকামোটো কিন্তু তার দোকানে বসে সবকিছু শুনতে পাচ্ছিল। সিরিয়াসলি কিভাবে শুনতে পারছিল পরে জানতে পারবে। আর তারপর সাকামোটো করে একটা বাটন টেপে এবং এইখানে ভাই আমার পুরো জন উইকের ভাইব এসেছে ভাই। বাটন টেপার পরে আমরা দেখি জোর দোকানের ভেতর পুরো মানে অস্ত্রের গুদাম। বুঝে বলেছি না ভাই, অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয়নি। কিন্তু অস্ত্র জমা দেয়নি ভাই, ট্রেনিং তো দূরের কথা। তো এখান থেকে আমাদের জাপানিজ জন উইক করে কি জাস্ট তার ট্রেজার গানটা বের করে, ইলেকট্রিক গান, যেটাতে আর কি তোমার কারেন্টের শক দেওয়া যায়, মানে ওই রিয়েল অস্ত্র নেয় না। আসলে রিয়েল অস্ত্র সাকামোটোর দরকারও নেই। আর এই দিকে শিন তো এখনো বেঁচে রয়েছে, কারণ সে আশেপাশে মানুষদের মাইন্ড রিড করতে পারে, কে কোন সময় গুলি করবে, কে কোন সময় অ্যাটাক করবে, এটা সে বুঝতে পারছিল। আর এই কারণে লুকিয়ে লুকিয়ে এতক্ষণ বেঁচে থাকতে পারছিল। কিন্তু একটু পর দেখা যায় একটা লোক ওর উপর রকেট লঞ্চার চালিয়ে দেয়, তবে তারপরেও শিন বেঁচে যায়। আর তারপর বস তার লোকজনদেরকে বলে, তোমরা কিন্তু ভুল ওর কাছে যেও না, ও কিন্তু সবার মাইন্ড পড়তে পারে, দূর থেকে ওকে ঘিরে ফেলো। আর এই দিকে আমরা দেখি শিনের বন্দুকে থাকা গুলিও শেষ হয়ে গিয়েছিল। আর তখনই তিনজন এসে শিনকে ঘিরে ধরে। আর তারা শিনকে যখন মারতেই যাবে তখনই পেছন থেকে সাকামোটো এসে ট্রেজার গান চালিয়ে সকলের পাছায় কারেন্ট লাগিয়ে দেয়। তো যাই হোক, সাকামোটোকে এখানে দেখে শিন এবং তার বস দুজনেই অনেক অবাক হয়ে যায়। আর এখানে থাকা গুন্ডারা সাকামোটোকে মারার জন্য সামনের দিকে এগুতে থাকে। বাট সাকামোটো তার সাথে
শুধুমাত্র একজোড়া চপস্টিক নিয়ে এসেছিল এবং এটার সাথে সবাইকে মারতে থাকে আর তারপর সে চপস্টিক দিয়ে তার দিকে আসা গুলিও ধরে ফেলে। ভাই বুঝতে হবে এটা জাপানিজ এনিমে ভাই। তো যাই হোক এই মোটা শরীরেও সে কিন্তু বিদ্যুতের গতিতে সকলকে মারতে থাকে। মানে সে মোটা হলে কি হবে, তার ভেতরে প্রচুর পরিমাণ জিনশিং পাওয়ার ছিল। তো যাই হোক বস তখন তার সাথে থাকা লোকদেরকে সাকামোটোর উপর গুলি চালাতে বলে, বাট সাকামোটো গুলিগুলোকে ডস করে দেয় এবং কাছে এসে বন্দুকগুলোকেই কেটে দেয় আর তারপর সকল গুন্ডাদের সাথে এই বসকেও শেষ করে দেয়। তো এই দৃশ্য দেখে শিন তো পুরো আকাশ থেকে পড়ে যায় যে সাকামোটো এখনই একটা লেজেন্ডারি হেডম্যান। তো শিন তখন তাকে জিজ্ঞাসা করে আপনি কিভাবে জানেন আমি এখানে আছি? সাকামোটো তখন বলে তুমি যখন অজ্ঞান হয়েছিলে তখন আমি তোমার বন্দুকের ভেতরে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম। আর তারপর শিন বলে আচ্ছা ঠিক আছে, আমি আমার প্রমিস অনুযায়ী আজকে এই শহর ছেড়ে চলে যাব। বাট সাকামোটো তখন করে কি শিনকে তার দোকানের একটা ইউনিফর্ম দেয় এবং বলে আমার দোকানের একটা লোক প্রয়োজন, আমি তোমাকে প্রতি ঘন্টায় 400 ইয়েন করে দেবো আর এছাড়া ওভার টাইমের জন্য তুমি আলাদাভাবে টাকা পাবে। মানে এখানে আমাদের সাকামোটো শিনকে তার সাথে তার দোকানে কাজ করে অফার দেয়। তো শিন এই অফারে রাজিও হয়ে যায় আর এরপরের দিন আমরা দেখি শিন সাকামোটোর সাথে দোকানে কাজ করা শুরু করেছে। তো যাই হোক শিন তখন দেখতে পায় যে রামেনের প্রত্যেকটা কাপকে সাকামোটো নিজেই খালি করে দিচ্ছিল। মানে শালার দোকান করবে কি বিক্রি করবে কি নিজেই খাচ্ছিল। তবে এখানে শিন দোকানে এসে যে লাভটা হয়েছে, শিনের তো মাইন্ড রিড করার ক্ষমতা রয়েছে। শিন দোকান আসা প্রত্যেকটা কাস্টমারকে তাদের প্রয়োজনীয় জিনিস সহজেই বের করে দিচ্ছিল যে কোনটা দরকার এবং এই বিষয়টা সাকামোটোর এবং তার পরিবারের অনেক ভালো লাগে। আর এরপর দোকানে আসা সেই বাচ্চাটা যাকে আমরা সিরিজের প্রথমে দেখেছিলাম সে শিনকে বাইরে এসে খেলতে বলে, বাট শিন তখন বলে আমার ডিউটি এখনো শেষ হয়নি আর আমার এই বর্তমান কাজটা আগের কাজের চেয়ে অনেক ভালো, আমি অনেক মজা পাচ্ছি। বাট তখন এই বাচ্চাটা জিজ্ঞাসা করে তুমি এর আগে কি কাজ করতে? সাকামোটো তখন মনে মনে শিনের দিকে তাকিয়ে বলে বাচ্চাটাকে তুই যদি কিছু বলিস তোকে আমি এখনই মেরে ফেলবো। তো এই কথা শুনে শিন ভয় পেয়ে যায় এবং বাচ্চাটাকে বলে আমি আগে মেথরা ছিলাম, পায়খানা পরিষ্কার করতাম। তো এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ ছিল এবং ভবিষ্যতে ইন্টারেস্টিং সিরিজটা তোমাকে অনেক মজা দিতে চলেছে। আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, আমি খুব ইন্টারেস্ট পেয়েছি এবং আমি তো এটা কন্টিনিউ করবোই ভাই। এবং এটা হচ্ছে একটা অনগোয়িং সিরিজ যেটা প্রতি সপ্তাহে একটা করে আসবে। এ পর্যন্ত 2টা রিলিজ পেয়েছে, আজকে একটা দিলাম, চেষ্টা করবো কাল পরশুর মধ্যে আরেকটা দেওয়ার জন্য। আর এরপর প্রতি সপ্তাহে একটা করে আসবে এবং আমরা সোলো লেভেলিং এর উপর কাজ করার ট্রাই করছি। তবে সমস্যা হচ্ছে কি সোলো লেভেলিং এর ফার্স্ট সিজনটা আমরা কমপ্লিট করতে পারিনি, মানে ওখানে স্ট্রাইক এসেছিল। তো এই কারণে আমরা করবো কি সোলো লেভেলিং এর যে তোমার ফার্স্ট সিজনটা সেটা 2-3টা ভিডিওর মধ্যে আমরা কমপ্লিট করবো যাতে রিক্যাপ পাও তোমরা একটা। তারপর আমরা সোলো লেভেলিং এর সিজন 2 যে এপিসোড গুলো আসবে অনগোয়িং সেগুলো এক্সপ্লেন করবো। এর সাথে ওয়ান পাঞ্চ ম্যান যদি এসে থাকে আমি শিওর নই, সেটা আমরা এক্সপ্লেন করবো এবং আমি চেষ্টা করবো ভয়েস গুলো আমার নিজেরই দেওয়ার জন্য। তবে তারপর আমি যদি না পারি ফাঁদ তো আছে এবং তোমাদের সেটা ইজিলি নিতে হবে। আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে অ্যানাউন্স দিই, আমি একটা নিউ প্রজেক্টের উপর কাজ করার চিন্তা ভাবনা করেছি। সেটা হবে সিজিআই বা ভিএফএক্স এর কাজ। যেমন ধরো আমি যে প্ল্যানটা করেছি সেটা হচ্ছে নর্মালি যে পডকাস্ট গুলো হয় না, এরকম ধরো আমি একটা পডকাস্টের প্ল্যান করেছি। আর ওই পডকাস্টে অতিথি হিসেবে আমরা আনবো হচ্ছে ধরো অ্যাটাক অন টাইটানের যে ক্যারেক্টার রয়েছে এরেন ইয়েগারকে আনতে পারি, তার সাথে আমরা প্রশ্ন উত্তর করবো। মানে সিজিআই করে মনে করো তোমার ওই ক্যারেক্টার গুলোকে এনে তারপর আমরা যে ভালো ইন্টারভিউ গুলো আছে বা পডকাস্ট করা যায় সেগুলোর আমি একটা প্ল্যান করেছি। মনে করো কম্পিউটার গ্রাফিক্স ইউজ করে আমরা করবো কি ওই তোমার ফিকশনাল ক্যারেক্টার গুলোকে আনবো, তারপর সেগুলোর ইন্টারভিউ নেবো। আর এই বিষয়টা শুনে যত ইজি মনে হচ্ছে ব্যাপারটা মোটেও অত ইজি নয়, কারণ বুঝতেই পারছো এটা কোন লেভেলের একটা কাজ হবে। আমেরিকান সিনেমাগুলোতে যেমন দেখো না রিয়েল লাইফে একটা কার্টুন চরিত্র থাকে বা একটা ক্রিয়েচার থাকে। ফর এক্সাম্পল তোমরা হয়তো অনেকে টেড সিনেমা দেখেছো যে ওই যে একটা টেডি বিয়ার কিভাবে কথা বলে। তো ওই লেভেলের কষ্টসাধ্য এবং ওই লেভেলের একটা ব্যয়বহুল এবং ওই লেভেলের একটা প্রবলেমেটিক মনে করো যে চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট হবে এটা। তবে আমি শিওর না এটা করা পসিবল কিনা, কারণ আমাদের কাছে যে কারেন্ট টেকনোলজি রয়েছে সেটা দিয়ে সর্বোচ্চ আমি 5% আশাবাদী যে হয়তো হতে পারে। তবে তারপরে যাই আউটপুট আসুক আমি চেষ্টা করবো এটাকে আরো ডেভেলপ করার জন্য, আস্তে আস্তে এটাকে বাস্তবায়ন করার জন্য। এবং এখানে আরেকটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে আমাদের যে ওই কন্টেন্টটা সেটা কিন্তু ইংরেজিতে হবে। আর এটার কারণ হচ্ছে আমাদের সাথে যারা পার্টনার রয়েছে তারা হচ্ছে বিদেশি, ওরা তো আর হিন্দি বা বাংলা বোঝে না। তো এখানে আবার প্রবলেম আরো আছে, সেটা হচ্ছে আমি ইংরেজিতে মোটেও ভালো নই। তবে আমাকে ইন্টারভিউ নিতে হবে, সমস্যা নাই, আমি মুখস্থবিদ্যা ইংরেজি বলে দেবো, ওপাশ থেকে বাকিটা কম্পিউটার গ্রাফিক্স হয়ে যাবে আর কি। তো আমি জানি না এই প্রজেক্টটা কতখানি সফল হবে বা না হবে, তবে তারপরেও যদি আমি এই প্রজেক্টটা শুরু করি আমি রিকোয়েস্ট করবো তোমাদের আমার সাথে থাকার জন্য, কারণ তোমাদের হেল্প লাগবে। ধরো আমি কি প্রশ্ন করতে পারি বা ওটার ফানি উত্তর কি হতে পারে বা কিভাবে এই প্রোগ্রামটা সুন্দর করা যায়। তবে ভিডিওগুলো বেশি লেন্থি করা যাবে না, ভিডিওগুলো সর্বোচ্চ তোমার 4 মিনিট বা 5 মিনিটের হতে হবে, কারণ প্রচুর কষ্ট সাপেক্ষ একটা সিজিআই ক্যারেক্টারকে রিয়েল লাইফে এনে তারপর সেটার সাথে ম্যাচিং করে কথাবার্তা বলা, তারপর সেটাকে কথা বলানো খুবই ডিফিকাল্ট একটা প্রজেক্ট। তো যাই হোক এই প্রজেক্টটা করার জন্য মূলত আমি ভিএফএক্স এর কিছু কাজ করেছি আর সেটা আমি আমার আলট্রামিন নামে যে একটা চ্যানেল রয়েছে ব্লগ চ্যানেল, সেখানে আমি আপলোড দিয়েছি। তোমরা চাইলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ যখন ওই এরেনের ইন্টারভিউটা আসবে আমরা ওখানে ওটা আপলোড করবো। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি এবং ওই চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে। ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।